প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা দিনাজপুর ইউসিসি পেজ থেকে তোমাদের সামনে যে দুইটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে এইচএসটি এবং জিএসটি নিয়ে আমরা কিছু আলাপ আলোচনার জন্য চলে আসলাম। গতকালকে আমরা বোটানি নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম, তোমরা জানো, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে জুলজি শুরু করছি, বুঝছো? জুলজি থেকে কি কি প্রশ্ন আসলে 2-3 দিনে তোমরা পড়তে পারো, যে সময়টুকু আছে, কারণ 26 তারিখে তোমাদের আবার আরইউ এর পরীক্ষা আছে। তো এই আরইউ এর পরীক্ষার পরপরই তোমাদের যে যে কাজ করণীয় আছে, কিভাবে কোন ট্রিক্সে পড়লে জুলজি ভালো করে তোমরা এটাকে কাজে লাগাইতে পারবা, বেশি সংখ্যক কমন পাবে, এবং এই অল্প সময়ে তুমি কিভাবে রিভিশন দিবা, ঠিক আছে, কিভাবে রিভিশন দিবা সেই ব্যাপার নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো। তার আগে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবা ঠিকঠাক দেখতে বা শুনতে পাচ্ছ কিনা। তোমরা ঠিকঠাক দেখতে বা শুনতে পারলেই আমি কথা বলা শুরু করব, ঠিক আছে? কোশ্চেন সলভে চলে যাব। আজকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে ভালো ধারণা দিব এবং এইখান থেকে দেখাবো যে বিগত সাল থেকে কিভাবে প্রশ্ন আসলে আসে, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আমার সাথে আছো কাইন্ডলি একটু জানাবা, তোমরা কারা আমার সাথে জয়েন আছো একটু প্লিজ জানিয়ে দিবা, ঠিক আছে? এবং আমাকে ঠিকঠাক দেখাবা শোনা যাচ্ছে কিনা একটু জানাবা, আমাকে ঠিকঠাক দেখাবা শোনা যাচ্ছে কিনা একটু জানাবা প্লিজ। শাহরাজ আসছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরাজ কেমন আছো? ওয়েলকাম করছি তোমাকে ক্লাসের আমাদের ক্লাসে। এবং শাহরাজ, তুমি তোমার বন্ধুদের একটু মেনশন দিয়ে দিবা এবং ভিডিওটা শেয়ার দিয়ে দিবে, ঠিক আছে? তোমার বন্ধুদের একটু মেনশন দাও যেন ওরাও ক্লাসে আসতে পারে। এবং শাহরাজ কিন্তু আমাদের এইচএসসি স্টুডেন্ট এবং সে এই ক্লাসগুলো করার পরে সে কিন্তু অ্যাডমিশন অ্যাডভান্স লেভেলে তার একটা ধারণা আসবে। এবং এইটা আমরা চাই যে এইচএসসি স্টুডেন্টরা যেন অ্যাডমিশন সম্পর্কে বেশ ভালো একটা ধারণা রাখে, ঠিক আছে? কারণ এর কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষার কয়েকদিন পরে, মাত্র 2-2.5 মাস পরে, অর্থাৎ 100 দিনও কিন্তু খুব ভালো সময় পাওয়া যায় না প্রিপারেশনের জন্য। এইজন্য এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করা ভালো। তোমরা যারা এরকম স্টুডেন্ট আছো যারা এইচএসসি পরীক্ষা দিবা, তাদেরকে রিকোয়েস্ট থাকবে এখন থেকে অ্যাডমিশনের পড়াশোনাটাকে আস্তে আস্তে গুছিয়ে নাও। এইচএসসির পাশাপাশি পড়া তো একই, ঠিক আছে? ওকে, তাহলে আমি কোশ্চেন সলভে চলে যাই। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন পর্বের প্রাণীতে কনোসাইট থাকে? দেখো সাইট মানে কি? কোষ। সাইট মানে কি? সেল বা কোষ, তাই তো? এই কনোসাইট আসলে কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এটা পরীক্ষা বেশ কয়েকবার প্রশ্ন আসছে। এবং এই কনোসাইট না শুধুমাত্র এটা ঢাকা ইউনিভার্সিটি আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? তো দেখো কনোসাইট নামক এই সেলটা দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীতে। কোন পর্বের প্রাণীতে? পরিফেরা পর্বের প্রাণীতে দেখা যায়, ঠিক আছে? পরিফেরা পর্বের প্রাণীতে দেখা যায় কোনটা? কনোসাইট। পরিফেরা পর্বে আরো কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকে, যেমন অস্টিয়া নামক ছিদ্র থাকে। কি থাকে? অস্টিয়া নামক ছিদ্র থাকে। এই ছিদ্র থাকার কারণে পরিফেরা পর্বের প্রাণীকে বলা হয় ছিদ্রাল প্রাণী। কি বলা হয়? ছিদ্রাল প্রাণী বলা হয়। কি বলা হয়? ছিদ্রাল প্রাণী বলা হয়, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা কিন্তু, যে অস্টিয়া নামক ছিদ্র থাকে, কনোসাইট থাকে, এর সাথে স্পঞ্জোসিল নামক কিছু গহ্বর থাকে। স্পঞ্জোসিল নামক কি থাকে? গহ্বর থাকে। তাইলে তুমি যখন এই প্রশ্নটা রিভাইজ করবা, যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, তাহলে এই প্রশ্ন থেকে, এই টপিক থেকে আর কি কি টাইপের প্রশ্ন হতে পারে? ঠিক এরকমই দেখো, এখানে নিডারিয়া আছে। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য কি তোমাকে পড়তে হবে? প্রোটোজোয়া না পড়লে হবে, বাট নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে। এবং এই নিডারিয়া পর্বের প্রাণীকে বলা হয় সমুদ্রের ফুল। কি বলা হয়? সমুদ্রের ফুল বলা হয়। নিডারিয়া পর্বের প্রাণীকে কি বলা হয়? সমুদ্রের ফুল বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন দেখি আমরা, যে সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? সন্ধিপদী প্রাণী কারা? আমরা যদি এটা একটু খেয়াল করে দেখো, সন্ধিপদ, সন্ধিযুক্ত পা যুক্ত, তাই না? সন্ধি মানে পায়ের সাথে খন্ড খন্ড আছে, এরকম পর্ব আছে কোনটা? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে কিন্তু এটা দেখা যায়, ঠিক আছে? তো আর্থ্রোপোডা পর্ব এইটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। পরীক্ষা অনেকবার আসে যে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বের নাম কি? আর্থ্রোপোডা, ঠিক আছে? তাহলে কোনটা সঠিক? এর মধ্যে কোনটা আছে? যেমন মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি, নেফ্রিডিয়া, ব্লাস্টুলা, অনেক কথাবার্তা লেখা আছে। এখন দেখো এই যে সবগুলোই আছে রেচন অঙ্গের নাম। কিসের নাম? রেচন অঙ্গ।
তাহলে আর্থ্রোপড পর্বের প্রাণী কারা? তোমরা পড়ছো ঘাস ফড়িং আরশোলা এই জাতীয় প্রাণী, তাই না? এবং এদের রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ন নালিকা। এদের রেচনাঙ্গের নাম কি? মালপিজিয়ন নালিকা। ঠিক আছে, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই নেফ্রিডিয়া রেচনাঙ্গ দেখা যায় কোন পর্বের প্রাণীতে? অ্যানিলিডা পর্বের প্রাণীতে। কোন পর্বে? ও অ্যানিলিডা পর্বের প্রাণীতে। এবং এই অ্যানিলিডা পর্বের প্রাণী কারা বলো তো? কেঁচো হচ্ছে এই পর্বের, কেঁচো, জোক, নেরিস এইগুলো সব হচ্ছে এই নেফ্রিডিয়া হচ্ছে এগুলার রেচনাঙ্গ। ঠিক আছে, মালপিজিয়ন বডিটা মানুষের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ মানুষের রেচনাঙ্গের নাম মালপিজিয়ন বডি, এবং মালপিজিয়ন নালিকা হচ্ছে আর্থ্রোপড পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম। ঠিক আছে, আর্থ্রোপড পর্বের প্রাণীদের কি রেচনাঙ্গের নাম, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। দেখো, নিচে কোন পর্বের প্রাণীদের অঙ্গুরিমাল বলা হয়? অঙ্গুরিমাল, আঙ্গুলের মালা, অর্থাৎ আঙ্গুলের মালা কি? আংটি, অর্থাৎ রিং আকৃতির থাকে, রিং এর মতো এরকম অঙ্গুরিমাল থাকে। ঠিক আছে, বা রিং আকৃতির থাকে। ওকে, তাহলে দেখো এরকম ছোট ছোট রিং দিয়ে, ছোট ছোট রিং এরকম আকৃতির প্রাণী কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এরকম বলা হয়েছে, এরকম পর্বে এরকম প্রাণী কোন পর্বে দেখা যায়? কি কি আছে? নেমাটোডা পর্বে আমরা করছি। কি কি আছে এখানে? গোল কৃমি আছে, আর্থ্রোপোডা তো হবেই না। মলাস্কা পর্বে কি আছে? শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগোটা মুখস্থ করবে এটা। মলাস্কা পর্বের প্রাণী কারা কারা আছে? শামুক, ঝিনুক, অক্টোপাস, তাই না? অক্টোপাস, তাই তো? অক্টোপাস, তারপরে কি? সেপিয়া, ললিগো, সেপিয়া এবং ললিগো, এইগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, এটা মনে রাখবা। এখন দেখো অ্যানিলিডা, একটু খেয়াল করে দেখো, এই যে অ্যানিলিডা আছে, একটু আগে আমরা পড়লাম যে অ্যানিলিডা পর্বের প্রাণী হচ্ছে কেঁচো, জোক, নেরিস এইগুলো, তাই না? কেঁচো, জোক নরমাল কি? কেঁচো, জোক, কেঁচো এবং জোক। তাহলে কেঁচোর বডি যদি দেখো এরকম পেঁচানো আংটি আকৃতির বা রিং আকৃতির, ছোট্ট ছোট্ট বলয় আকৃতির এইভাবে গঠিত হয়। ঠিক আছে, ঠিক এই কারণেই একে বলা হচ্ছে অঙ্গুরিমাল। কি বলা হচ্ছে? অঙ্গুরিমাল। এবং একটু আগের প্রশ্নটাই আমরা পড়লাম, দেখো আগের প্রশ্নটাই পড়লাম যে এদের রেচনাঙ্গের নামই হচ্ছে নেফ্রিডিয়া। এদের রেচনাঙ্গের নামই কি পড়ছি আমরা? নেফ্রিডিয়া পড়ছি। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষায় দেখো আসছে, মেডিকেল পরীক্ষায় আসছে, এফএমসি আর্ম ফোর্স মেডিকেল কলেজের প্রশ্ন এটা। এইজন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপর দেখো, কোন শ্রেণীর মাছগুলোকে রে ফিন ফিশ বলা হয়? অর্থাৎ রে ফিন ফিশ অর্থাৎ রশ্মিময় পাখনাযুক্ত মাছ। কি যুক্ত? রশ্মিময় পাখনাযুক্ত মাছ। রশ্মিময় পাখনাযুক্ত মাছ। ঠিক আছে, দেখো রশ্মিময় পাখনাযুক্ত মাছ কারা আছে এখানে? রশ্মিময় পাখনাযুক্ত মাছ কারা আছে? এই রশ্মিময় পাখনাযুক্ত মাছ জীবিত মাছের 96%। কত পার্সেন্ট? 96%। ঠিক আছে, তাহলে দেখেন কি কি আছে? কন্ড্রিকথিস, সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, মিগজিরি, তাই না? আমরা জানি অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রে ফিন ফিশ বা রশ্মিময় পাখনাযুক্ত মাছ। কি? রে ফিন ফিশ বা রশ্মিময় পাখনাযুক্ত মাছ। খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু, যে রশ্মিময় পাখনাযুক্ত মাছ কাকে বলে। এবং এই যে তোমার হচ্ছে শ্রেণীটি আছে, এই শ্রেণীতে আসলে কত পার্সেন্ট জীবিত মাছ থাকে? এবং আরেকটা প্রশ্ন আসে যে অ্যাক্টিনোপটেরিজি যে মাছগুলো আছে, এই মাছের আইশ কেমন? এই মাছের পুচ্ছ পাখনা কেমন? পুচ্ছ পাখনা কেমন? ঠিক আছে, যেমন এই মাছের আইশ গুলো কি বলে? সাইক্লয়েড আইশ বলে। কি? সাইক্লয়েড আইশ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইক্লয়েড আইশ কোন কোন মাছে পাওয়া যায়? কার্প জাতীয় যত মাছ, পরিচিত যত মাছ আছে সব মাছে কি সাইক্লয়েড আইশ পাওয়া যায়। পুচ্ছ পাখনা কেমন? হোমো সার্কাল কেমন? হোমো সার্কাল। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়ে ফেলবা। তাহলে এইখানকার আইশ পড়তে হবে, ঠিক আছে, পুচ্ছ পাখনা পড়তে হবে। এই প্রশ্নগুলো দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন আসছে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে পরীক্ষার প্রশ্ন হয়। এবং তোমরা জানো প্রতিটা শিফটে ওরা বোটানি জুলজি থেকে 44টা প্রশ্ন করে, এবং মিনিমাম 8টা শিফটে কিন্তু ওদের পরীক্ষা হয়। মিনিমাম 8টা শিফটে ওদের পরীক্ষা হয়। তাহলে মিনিমাম 8টা শিফটে যদি পরীক্ষা হয়, তাইলে হিসাব করে দেখো যে 4টা 32, মিনিমাম 400 প্রশ্ন কিন্তু তারা করে। মিনিমাম কত? 400 প্রশ্ন তারা করে একটা পরীক্ষায়। অর্থাৎ তোমাদের এই যে
2024-25 এর পরীক্ষা হবে বা 24-25 এর পরীক্ষা যেটা হয়েছে সেখানে কিন্তু 400 প্রশ্ন বায়োলজির বাছাই কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু খেয়াল করে দেখো। পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করি। পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করব। ওকে, তাহলে এই তথ্যগুলো তোমাদেরকে খুব মনোযোগের সহিত পড়তে হবে, ঠিক আছে? এই তথ্যগুলো খুবই মনোযোগের সহিত পড়তে হবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়? নিচের কোন পর্বের প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়? প্রতীপ রূপান্তর, তার সাথে সাথে আবার কি আছে? এই প্রতীপ রূপান্তরের সাথে সাথে রিভার্স পেরিস্টালসিস দেখা যায় এই পর্বের প্রাণীতে। রিভার্স পেরিস্টালসিস কি দেখা যায়? রিভার্স পেরিস্টালসিস, তাই তো? রিভার্স পেরিস্টালসিস খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে দেখো যে নিচের কোন শ্রেণীর প্রাণীতে, কোন শ্রেণীর প্রাণীতে, তার মানে পর্ব কিন্তু না, ঠিক আছে? শ্রেণী কি কি আছে দেখো, এখানে কি আছে? অ্যাসিডেসিয়া, মিগজিনি, তারপর অ্যাক্টিনোপটেরিজি, পেট্রোমাইজেরি, ঠিক আছে? তো আমরা জানি যে অ্যাসিডেসিয়া, থেলিসিয়া, লার্ভেসিয়া এগুলো কি? এগুলো হচ্ছে ইউরোকর্ডাটা পর্বের, ইউরোকর্ডাটা, তাই না? ইউরোকর্ডাটা পর্বের শ্রেণী এগুলা। তাহলে অ্যাসিডেসিয়াতে আমরা এই প্রতীপ রূপান্তর এবং রিভার্স পেরিস্টালসিস দেখতে পারি। তাহলে রিভার্স পেরিস্টালসিসটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রতীপ রূপান্তরটা ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষায় দেখো 23-24 এ চলে আসছে, এবং এইটা কিন্তু তোমরা এইচএসটিইউ তে এই প্রশ্ন পাইতে পারো। এই প্রশ্নগুলো এইচএসটিইউ তে কিন্তু তোমরা পাইতে পারো, ঠিক আছে? ওকে, আমাদের সাথে শাহরাজ আছে। শাহরাজ উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের এই জিনিসগুলো একবারই পরিচিত তোমাদের, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা পড়েছো, একাডেমিক অ্যাডমিশন উভয়ের জন্য এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, 8:30 থেকে ওয়েট করতেছো, তাই তো? ওকে, 8:30 থেকে ওয়েট করতেছো ভাই, লেট করে আসছি। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে মাহমুদুল। উত্তর করা শুরু করো, ঠিক আছে? উত্তর করা শুরু করো ভাইয়া, তোমরা যারা জয়েন করছো একটু উত্তর করো। এই দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন নিঃসরণ করে? দেখো হাইড্রার নেমাটোসিস্ট আছে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার নেমাটোসিস্ট আছে। কয় প্রকার নেমাটোসিস্ট আছে? 4 প্রকার নেমাটোসিস্ট আছে, ঠিক আছে? তাহলে এই 4 প্রকার নেমাটোসিস্টের মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এইটা একটা প্রশ্ন আসে। সবচেয়ে বড়টা হচ্ছে স্টিনোডিল, সবচেয়ে বড়, ঠিক আছে? সবচেয়ে বড় এটা। ওকে, আরেকটা আছে সবচেয়ে ছোট, অর্থাৎ স্টেরিওলিন গ্লুটিনেনটা হচ্ছে সবচেয়ে কি? সবচেয়ে ছোট নেমাটোসিস্ট। ওকে, এখন দেখো এই স্টিনোডিলের আরেকটা নাম আছে, স্টিনোডিল বা পেনিট্রান্ট, ঠিক আছে? তাহলে স্টিনোডিল বা পেনিট্রান্ট এইটা হচ্ছে সবচেয়ে বড়, এবং এরা হিপনোটক্সিন ক্ষরণকারী। উত্তর হবে কত? এ। এরাই হচ্ছে হিপনোটক্সিন রিলিজ করে, ঠিক আছে? আমাদের সাথে মারুফা যুক্ত হয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে ক্লাস করো তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো, তোমরা একটু রেসপন্স করার ট্রাই করো এবং বন্ধুদেরকে একটু জানিয়ে দাও যে তোমাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে? একটু মেনশন দিয়ে দাও এবং তোমরা একটু আনসার করার ট্রাই করো। এই প্রশ্নগুলো তোমাদের সাথে খুবই প্রাসঙ্গিক, একটু খেয়াল করে দেখো কতগুলা পরীক্ষায় এই প্রশ্ন আসছে, কতগুলা পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে হিপনোটক্সিন রিলিজ করে কে আসলে? এখন এই যে হিপনোটক্সিন, এটা কি দিয়ে তৈরি হয়? এটা প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি হয়। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা কি? প্রোটিন প্লাস, হিপনোটক্সিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি হয়। এই ফেনলের আরেকটা নাম কি জানো? ফেনলের আরেকটা নাম কিন্তু কার্বলিক অ্যাসিড, ঠিক আছে? ফেনলের আরেকটা নাম কি? কার্বলিক অ্যাসিড। ফেনলের আরেকটা নাম কি? ফেনলের আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এই তোমরা অনেক সময় অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ছো, ফেনল অম্লধর্মী। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ছো, এটা তোমাদের মনে আছে কিনা যে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে তোমরা পড়েছো ফেনল অম্লধর্মী। তাহলে কার্বলিক অ্যাসিড, ফেনলের আরেকটা নাম কি? কার্বলিক অ্যাসিড। এই হিপনোটক্সিনের কাজ হচ্ছে
শিকারকে অবশ এবং অসর করে দেয়া। তার মানে হিপনোটক্সিনের কাজ কি? হিপনোটক্সিনের কাজ হচ্ছে শিকারকে অবশ করে দেয়া। শিকারকে কি করে দেয়া? অবশ করে দেয়া। ঠিক আছে? মাহমুদুল বলতেছে সারা রাত ক্লাস হইলে ভালো হয়। আচ্ছা, সারা রাত ক্লাস নিব, তোমরা যদি থাকো সারা রাতই ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমি তোমাদের কাছে উত্তর আশা করছি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা অবশ্যই তোমরা উত্তর করবা। ওকে, তাহলে এইটা কি ছিল? হাইড্রা এর কোন ধরনের নেমাটোসিস হিপনোটক্সিন নিঃসরণ করে? কোন ধরনের নেমাটোসিস? স্টিনোটিল বা পেরিট্রান। এবং এটা কি বললাম, এটা সবচেয়ে বড় নেমাটোসিস। আর সবচেয়ে ছোট নেমাটোসিস কোনটা? এস্টেরিওলিন গ্লুটিনান্ট। আরেকটা তথ্য পরীক্ষায় কিন্তু আসে, সেটা হচ্ছে যে ভলভেন্ট। এই ভলভেন্ট কি? এই ভলভেন্টের আরেকটা নাম হচ্ছে ডেসমোনিন। এই ভলভেন্টটা হচ্ছে কাঁটাবিহীন। কেমন? কাঁটাবিহীন থাকে এবং এরা কি করে? শিকারকে জড়িয়ে ধরতে হেল্প করে। শিকারকে কি করে? জড়িয়ে ধরতে হেল্প করে। ওকে ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি যে হাইড্রার দেহের নিচে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে? হাইড্রার দেহে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তোমরা একটু উত্তর করো তো, তোমরা একটু উত্তর করো। আচ্ছা আচ্ছা, শাহরাজ বলতেছে ভাই দিনের বদলে রাতে কতটুকু ক্লাস নেবেন? নেন, সমস্যা নাই তো। রাতে কি তোমার মতো সবাই তো থাকতে পারে না। ক্লাসে বোর্ডে ক্লাস নেওয়া আর এই ক্লাসটা সম্পূর্ণ একটু আলাদা রকম হয় আর কি। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে আরেকটু মেনশন দিবা, শেয়ার দিবা, যেন তারা ক্লাসে আসে, অন্তত আনসার করতে না পারলেও যেন একটু শোনে। এই প্রশ্নটা একটু আনসার করো, এই প্রশ্নটার আনসার করো, এই প্রশ্নটার আনসার করো একটু প্লিজ, এই প্রশ্নটার আনসার করো। ঠিক আছে, এটা কি হইতে পারে? এটা কি হইতে পারে বলো? এটা কি হইতে পারে? হাইড্রার দেহের নিচের কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে? হাইড্রার দেহে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে? এই দ্রুত বলো, তোমরা একটু আনসার করো যে দেহের মধ্যে কঙ্কাল হিসেবে কাজ করে কোনটি? নেমাটোসিস্ট কঙ্কাল হিসেবে কাজ করে, না এপিডার্মিস কঙ্কাল হিসেবে কাজ করে, সিলোম তোমার হচ্ছে কাজ করে, নাকি মেসোগ্লিয়া কাজ করে? কোনটি আসলে কাজ করে? কোনটি বলো? হাইড্রার দেহে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে? এটা খুব সহজ একটা প্রশ্ন। মেসোগ্লিয়া, তাই না? কি মেসোগ্লিয়া? কি মেসোগ্লিয়া? অর্থাৎ মেসোগ্লিয়া হচ্ছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে এবং এই মেসোগ্লিয়া কি কঙ্কাল হিসেবে কাজ করে? কি হিসেবে কাজ করে? কঙ্কাল হিসেবে কাজ করে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কঙ্কাল হিসেবে কাজ করে। ওকে, এটা খুব গুরুত্ব দিয়ে পড়বা। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেন দেখো, হাইড্রার দ্রুত চলন পদ্ধতি কোনটি? হাইড্রার দ্রুত চলন পদ্ধতি কোনটি? এই একটু দ্রুত আনসার করো, খুব সহজ প্রশ্ন। হাইড্রা থেকে একবারে খুবই সহজ প্রশ্ন তোমাদের জন্য করা হয়েছে। ঠিক আছে, যে হাইড্রার দ্রুত চলন পদ্ধতির নাম কি? তোমরা জানো হাইড্রার দ্রুত চলন পদ্ধতি আছে, হাইড্রার সাধারণ চলন পদ্ধতি আছে। ঠিক আছে, হাইড্রার দ্রুত চলন পদ্ধতির নাম কি? দেখি তোমরা কারা কারা আছো, একটু কমেন্ট করো। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? ফাস্ট করো, একটু ফাস্ট, একটু দ্রুত কমেন্ট করবা তোমরা যারা আছো। এটা খুব সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, একটু কমেন্ট করার ট্রাই করো। শাহরাজ আছো, মারভিয়া মারুফা আছো, তোমরা একটু কমেন্ট করো। এটা খুব সহজ একটা প্রশ্ন। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? ঠিক আছে, হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? দ্রুত করো, দ্রুত। দেখো এই প্রশ্নটা একটু ভালো করে দেখো। এটা মাওলানা ভাসানীতে আসছে, হ্যাঁ, তারপরে মেডিকেল পরীক্ষা আসছে, ডিইউতে আসছে। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়াকে বলতে আমরা সাধারণত বুঝি, হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া বলতে আমরা নরমালি বুঝি লুপিং, তাই না? কি লুপিং বা হামাগুড়ি। দেখো লুপিং বা হামাগুড়ি যে চলন, এই লুপিং বা হামাগুড়ি চলন দিয়ে আর কোনটা এটা দেখো, এটা কোনটি কিন্তু যায় না। এই সমাজতলটি হচ্ছে সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। কি আছে? দ্রুত চলন প্রক্রিয়া, তাই না? ওকে, তাই না? ওকে, দেখো এর মধ্যে হচ্ছে কি যে
সমাজতলটির মধ্যেই তুমি পাবা যে হাইড্রোলিক চলন পদ্ধতি এবং সাধারণ চলন পদ্ধতি হচ্ছে সমাজতলিক। কতবার পরীক্ষায় আসছে এটা, এবং লুপিং এবং হামাগুড়িতে কি করে, এটা ডিগবাজি দিয়ে চলে, অনেক সময় শুঁয়োপোকার গমনের মতো চলে। কিসের মতো? শুঁয়োপোকার গমন পদ্ধতির মতো। এই শুঁয়োপোকা দেখছো তো তোমরা, এই শুঁয়োপোকার গমন পদ্ধতির মতো, ঠিক আছে? তাহলে তোমরা যারা দেখছো একটু প্রশ্ন একটু আনসার করার ট্রাই করবা। ওকে, পরবর্তী দেখো, ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না, কারণ কি? ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না, এটার কারণটা কি? যেমন মানুষের ট্রাকিয়া চুপসে যায় না, কার? মানুষের ট্রাকিয়া চুপসে যায় না, তাই না? চুপসে যায় না, কারণ আমাদের ট্রাকিয়া কি নির্মিত? তরুণাস্থি নির্মিত। কি নির্মিত? তরুণাস্থি নির্মিত। এবং এই তরুণাস্থি কতগুলা? 16 থেকে 20টা তরুণাস্থি নির্মিত, 16 থেকে 20টি সি আকৃতির। তাহলে দেখো আমরা ঘাস করতে মানুষের ট্রাকিয়া, মানুষের শ্বাসনালী বা ট্রাকিয়াতে কি আছে, হ্যাঁ, এইটা আমরা জেনে ফেলতেছি। এই তোমরা এখন একটু আনসার করো যে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন যেটা আছে যে ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না কেন? ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? দেখো কি কি থাকে, ইন্টিমা থাকে, ভিত্তিঝিল্লি থাকে, অ্যাট্রিয়াম থাকে নাকি গ্রেনিয়া থাকে, কোনটার কারণে কখনো চুপসে যায় না? অনেকবার পরীক্ষায় এটা আসছে, ঠিক আছে? টিনিডিয়া থাকায় ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না। কোনটি থাকায়? টিনিডিয়া থাকায়। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে টিনিডিয়া থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না। টিনিডিয়া থাকার কারণে ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না। ওকে, ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, রুই মাছের প্রজননের সময় কখন? দেখো খুব নরমাল সেন্সে চিন্তা করবা যে রুই মাছ আমাদের একটা ইন্ডিয়ান মেজর কার্প, আমাদের সাবকন্টিনেন্টের একটা মাছ, এবং রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না, এবং এর গঠন করে স্ট্রিম লাইন গঠন। দুই একটা প্রাসঙ্গিক তথ্য জানবা। এবং রুই মাছের প্রজনন সময়কাল আসলে কখন? এবং তোমরা জানো রুই মাছ নরমালি নদীতে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে ডিম পাড়ে, এবং ডিম পাড়ে অর্থাৎ প্রজননে অংশগ্রহণ করে, ঠিক আছে? তাহলে জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, এটা বোঝাই যাচ্ছে যে বৃষ্টিপাত এই সময় হয়। এই বৃষ্টিপাতের সময়টা, অর্থাৎ এই বৃষ্টিপাত যখন হয়, অর্থাৎ এই বৃষ্টিপাতের যে সময়টা, এই সময়টাই হচ্ছে রুই মাছের প্রধান প্রজনন ঋতু, ঠিক আছে? রুই মাছের কি প্রধান প্রজনন ঋতু। প্রশ্ন করছে ট্রাকিয়া কি ভাই? ট্রাকিয়ার বাংলা হচ্ছে শ্বাসনালী, যেটা দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস নাও, এই নালীটা, ঠিক আছে? অর্থাৎ ব্রঙ্কাসের উপরে যেটা থাকে এইটাই হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়াটা হচ্ছে এই যে দেখো, এটা ট্রাকিয়া, এই যে দুই পাশে কি চলে যায়? ব্রঙ্কাস, আর এই যে ফুসফুসে অংশগ্রহণ করে, এটা হচ্ছে মানুষের ট্রাকিয়া, ঠিক আছে? এরকম ঘাস ফড়িং এর ট্রাকিয়া আছে। এই ট্রাকিয়া গুলো কি এরকম অর্ধবলয় আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি হয়, ঠিক আছে? অর্ধবলয় আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি হয়। মাহমুদুল ট্রাকিয়া কি? এটা এখন না জানলে হবে ভাইয়া, তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা, ঠিক আছে? এই প্রশ্নগুলো জানতে হবে। ওকে, তাহলে ট্রাকিয়া কি এখন বোঝা গেল তো? তাহলে ব্রঙ্কাস গিয়ে এই যে ফুসফুসের কি অবতল অংশ দিয়ে প্রবেশ করে, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে তাহলে ট্রাকিয়া। ট্রাকিয়ার উপরে কি থাকে? ল্যারিংস থাকে। ল্যারিংস মানে কি? স্বর যন্ত্র, স্বর তৈরি করে যারা, স্বর সৃষ্টি করে যারা, ঠিক আছে? স্বর যারা সৃষ্টি করে তাদেরকে বলতেছে কে? কি বলতেছে? ল্যারিংস বলতেছে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, এইটা কতবার যে পরীক্ষায় প্রশ্ন আসছে দেখো, লালাগ্রন্থিকে নিঃসৃত এনজাইম বা যা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে এইরকম এনজাইম কোনটি? শর্করা পরিপাকে সাহায্য করে এইরকম এনজাইম কোনটি? কাইন্ডলি একটু আনসার করো, দ্রুত। ফার্স্ট আনসার করো। শর্করা জাতীয় খাদ্য তৈরিতে হেল্প করে কোনটি? দাদা ওয়াইফাই এর সমস্যা হচ্ছে কি? শর্করা জাতীয় খাদ্য তৈরিতে হেল্প করে কোনটি? দ্রুত আনসার করো, দ্রুত ফার্স্ট আনসার করো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো শর্করা জাতীয়, এই তোমরা কি ঠিকঠাক দেখতে বা শুনতে পাচ্ছো? তোমরা যদি ঠিকঠাক দেখতে বা শুনতে পাও একবার ইয়েস লেখো। যারা আমাকে দেখছো জাস্ট একবার একটু ইয়েস লেখো যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। জাস্ট ইয়েস লেখো, ইয়েস, যে আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? জাস্ট ইয়েস লেখো যারা আমাকে দেখছো, ইয়েস লেখো, ঠিক আছে? তাহলে দেখো লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম যারা শর্করা পরিপাকে হেল্প করে, তার মানে শর্করা পরিপাককারী এনজাইম কোথায় থাকে? মুখ গহ্বরে থাকে, তাই না? মুখ গহ্বরে থাকে দুইটা এনজাইম থাকে। মুখ গহ্বরে কয়টা? মাত্র দুইটা এনজাইম থাকে। কি কি আছে?
টায়ালিন ও মল্টেজ। কি কি আছে? টায়ালিন ও মল্টেজ, টায়ালিন এবং মল্টেজ। তাহলে এই দুইটা এনজাইম কি করে? শর্করা পরিপাকে হেল্প করে। এই দুইটা এনজাইম কি শর্করা পরিপাকে হেল্প করে। পিডিএফ দিব, অবশ্যই পিডিএফ দিয়ে দিব তোমাদের। এইটা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব, কোশ্চেন গুলো পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই যে দেখো নীল হুমু आंसर করছে টায়ালিন। ভেরি গুড। অর্থাৎ টায়ালিন কি করে? এই তোমরা আরেকটা জিনিস একটু লিখে নাও, এই টায়ালিন এনজাইমের আরেকটা নাম হচ্ছে আলফা স্যালিভারি অ্যামাইলেজ। আলফা স্যালিভারি অ্যামাইলেজ, আলফা স্যালিভারি অ্যামাইলেজ, ঠিক আছে? এই এনজাইমটার নাম একটু দ্রুত লিখে নাও, আলফা স্যালিভারি অ্যামাইলেজ, ঠিক আছে? কি লিখছো? অ্যামাইলেজ, মল্টেজ, টায়ালিন, টায়ালিন ও মল্টেজ। ভেরি গুড। নীল হুমু খুব ভালো আনসার করতেছে। তাহলে কি করে? শর্করা জাতীয় খাদ্যকে টায়ালিন মল্টোজে পরিণত করে এবং এই মল্টেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট প্রশ্নটা। কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে? তো এই জায়গা থেকে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত? 1200 থেকে 1500 ml লালা খরিত হয়। 1200 থেকে 1500 ml লালা খরিত হয়। এইটাও খুব প্রাসঙ্গিক একটা ব্যাপার, প্রাসঙ্গিক একটা কথা, ঠিক আছে? তাহলে এইটা একটু মনে রাখবা, এবং মুখ গহ্বরে দুইটা তোমার হচ্ছে জাইম থাকে, একটা টায়ালিন এবং আরেকটা হচ্ছে মল্টেজ। এটা একটু মনে রাখবা। এবং টায়ালিনের আগে দেখো পি দিয়ে শুরু, এই টায়ালিনের আরেকটা হচ্ছে আলফা স্যালিভারি অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে যারা শর্করা পরিপাক করে, এরকম টাইপের এনজাইমের নাম। আর স্যালিভারি মানে কি? লালায় থাকে, অর্থাৎ লালাতে থাকে, লালা গ্রন্থি নিঃসৃত। এই লালা গ্রন্থি কয়টি? 3 জোড়া। লালা গ্রন্থি আমার কয় জোড়া? 3 জোড়া। কানের নিচে থাকে প্যারোটিড, ম্যান্ডিবুলার নিচে একটা থাকে এবং আরেকটা থাকে কোথায়? জিহ্বার তলায়। এবং জিহ্বার তলায় যদি থাকে তাইলে জিহ্বার তলায় থাকে তাকে বলে সাবলিঙ্গুয়াল। কি বলে? সাবলিঙ্গুয়াল। আরেকটা জিনিস একটু মনে রাখবা যে সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড। কি নাম? প্যারোটিড, ঠিক আছে? প্যারোটিড। ওকে। আচ্ছা, বলছে যে ভাই পরিপাক কোথায় হয়, এটা যদি একটু বলতেন। এটা খুব সহজ ব্যাপার। পরিপাক কোথায় হয়? পরিপাক লালা গ্রন্থিতে। তুমি যখন ভাত খাবা, শর্করা জাতীয় খাবারের পরিপাকটা শুরু হবে তোমার মুখ গহ্বরে, সেখান থেকে পাকস্থলীতে যাবে। পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় বলো? পাকস্থলীতে কোন জাতীয় খাবারের পরিপাক হয়? পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। তারপরে কি হয়? নিচে দিকে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম চলে আসে এবং এইখানে সব জাতীয় খাবারের আলটিমেট পরিপাক হয়, ঠিক আছে? এবং এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে প্যানক্রিয়াস। কারা ভূমিকা পালন করে? প্যানক্রিয়াস। এবং প্যানক্রিয়াসের মধ্যে আমিষ পরিপাককারী বেশ কয়েকটি এনজাইম থাকে। কি কি এনজাইম থাকে এগুলো একটু পড়বা। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিলোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেস, ইলাস্টেজ এনজাইমগুলোর নাম একটু জাস্ট একবার পড়বা। বই খুলে ক্ষুদ্রাংশে পরিপাকটা একবার খুব ভালোভাবে পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, পরবর্তী কোশ্চেনে যাই আমরা। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? সবচেয়ে সহজ প্রশ্ন। এবং এটা কি জেইউতে আসছে যে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে, এবং এইটা বহুবার পরীক্ষা আসছে, ঠিক আছে? নরমালি যারা ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে তারা হচ্ছে মোনোসাইট, তাই না? মোনোসাইট। এবং এই মোনোসাইট কি করে? প্রধান ফ্যাগোসাইটিক কণিকা। এই মোনোসাইটের সাথে আর কে? নিউট্রোফিল কাজ করে। এই মোনোসাইট এবং নিউট্রোফিল হচ্ছে প্রধান ফ্যাগোসাইটিক কণিকা। আমরা উত্তর করতে হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? কেউ উত্তর করছে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? যকৃতের আমিষের পরিপাক হয়। আমিষ জাতীয় এই প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ। আমি বলছি প্রোটিন, তাহলে এটা যদি তুমি বুঝতে না পারো, প্রোটিন হচ্ছে ইংরেজি নাম আর বাংলা হচ্ছে আমিষ। এবং আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় কোথায়? পাকস্থলীতে। মনে রাখবা প এই তিনটা নাম। পতে পাকস্থলী, পতে প্রোটিন আর পতে হচ্ছে পেপসিন। অর্থাৎ পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক করে কে? পেপসিন এনজাইম। প্রোটিনের বাংলা নাম হচ্ছে আমিষ, ঠিক আছে? এইখানে পরিপাকের সূত্রপাত হয় পাকস্থলীতে এবং তারপরে কি ক্ষুদ্রান্তে গিয়ে তার আলটিমেট পরিপাক ঘটে।
ক্ষুদ্রান্ত্রের মধ্যে গিয়ে তার আলটিমেট পরিপাক ঘটে। এদিকে কি থাকে, যকৃৎ থাকে, এর মধ্যে থাকে কি প্যানক্রিয়াস, তাই না? এই যে যকৃতের নিচে থাকে একটা কি, একটা পিত্তথলি, পিত্তরস আবার কি চর্বিকে ভেঙে ফেলতে হেল্প করে, চর্বির বড় বড় দানাকে ছোট ছোট দানায় পরিণত করে, যাদেরকে আমরা বলছি ইমালসিফিকেশন। কি বলছি? ইমালসিফিকেশন। অনেক অনেক ধন্যবাদ। এই যে শাহরাজ উত্তর করছে কুফার সেল। কুফার সেল খুব সহজ একটা প্রশ্ন। যকৃতের ম্যাক্রোফেজকে কুফার কোষ বা কাফফার কোষ বলে। কি কোষ বলে? কাফফার কোষ বলে। কাফফার কোষ, কাফফার কোষ, কুফার কোষ যেটাই বলবা সেটাই উত্তর, ঠিক আছে? তাহলে কাফফার সেল, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? কাফফার সেল বা কুফার সেল। থ্যাংক ইউ শাহরাজ, থ্যাংক ইউ। ঠিক আছে, এই প্রশ্নটা খুব সহজে পেরেছো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে সোমাটোস্ট্যাটিন খরিত হয় কোথায়? সোমাটোস্ট্যাটিন খরিত হয় কোথায়? এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিতে হবে। দেখো সোমাটোস্ট্যাটিন আমরা জানি অগ্নাশয়ের অর্থাৎ প্যানক্রিয়াসের অগ্নাশয়, তাই না? অগ্নাশয়, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, ল্যাঙ্গারেন্স, তাই তো? আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা, বিটা, ডেল্টা এবং পিপি কোষ থাকে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল। এই আলফা কোষ থেকে গ্লুকাগন, আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিন। এবং এই ডেল্টা কোষ থেকে, ডেল্টা যে ডেল্টা কোষ আছে, এই ডেল্টা কোষ থেকে মূলত এই সোমাটোস্ট্যাটিনটা খরিত হয়, সোমাটোস্ট্যাটিনটা খরিত হয়, ঠিক আছে? ডেল্টা কোষ থেকে কি হয়? সোমাটোস্ট্যাটিনটা খরিত হয়। তাহলে এই ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, আর পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, অর্থাৎ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এইখান থেকে খরিত হয়। গ্লুকাগনের কাজ কি? গ্লুকোজের লেভেল বাড়িয়ে দেওয়া, গ্লুকোজের লেভেল কি করা? গ্লুকোজের লেভেল বাড়িয়ে দেওয়া, অর্থাৎ ইনক্রিজ করা, প্লাস। আর ইনসুলিন কি করে? গ্লুকোজের লেভেল কমিয়ে দেয়। ইনসুলিন কি করে? গ্লুকোজের লেভেল কমিয়ে দেয়। অর্থাৎ যদি কোনোভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং এটা এস্টাবলিশ হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলি বহুমূত্র, মানে বারবার প্রস্রাব করতে যাইতে হয়, এইজন্য তাদেরকে আবার কি বলি? বহুমূত্র বলি, তাই না? এখন দেখো এই বহুমূত্র রোগকে আমরা বলতেছি কি? ডায়াবেটিস। কি বলতেছি? ডায়াবেটিস। কি বলতেছি? ডায়াবেটিস। এই ডায়াবেটিস যখন হয়ে যায়, তখন ইনসুলিন বাইরে থেকে ইনপুট দিতে হয়। এইজন্য দেখো যাদের ডায়াবেটিস আছে ইনসুলিন ইনজেকশন দেয়। কি দেয়? ইনসুলিন ইনজেকশন দেয়। ভেরি গুড, তোমরা পারছো। ডেল্টা কোষ পেরেছো? কে কে উত্তর করেছে? নীলভূমি উত্তর করেছে। ঠিক আছে, ওই তো তোমরা খুব ভালোভাবেই লিখছো। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যকৃতে কোন ভিটামিন থাকে? যকৃতে কোন ভিটামিন থাকে? যকৃতের সঞ্চয় ভূমিকার মধ্যে তোমরা এটা পড়েছো। দেখো এই যে যকৃতকে বলা হয় মানব দেহের অর্গানিক ল্যাবরেটরি। কি বলা হয়? অর্গানিক ল্যাবরেটরি, তাই না? অর্গানিক ল্যাবরেটরি, তাই তো? দেখো অর্গানিক ল্যাবরেটরি বলা হয়, জৈব রসায়নকে বলা হয় কাকে? যকৃতকে। এই যকৃত আমাদের দেহের 3 থেকে 5% জায়গা, 3 থেকে 5% জায়গা দখল করে রাখে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ, গ্রন্থি, সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কি? গ্রন্থি, সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কি? গ্রন্থি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। এখন এই সঞ্চয় ভূমিকার মধ্যে, যকৃতের সঞ্চয় ভূমিকার মধ্যে তোমরা একটা পাবা ভিটামিন সঞ্চয়। কি আছে? ভিটামিন সঞ্চয়। তোমরা কি উত্তর করতে পেরেছো? ভিটামিন B12, ভেরি গুড। ভিটামিন B12, শাহরাজ, ভেরি গুড। ভিটামিন B12 উত্তর ভিটামিন B12 হবে, কারণ এই ভিটামিন B12 এর আরেকটা নাম কি? বলো, ভিটামিন B12 এর আরেকটা নাম কি? সায়ানোকোবলামিন। কি? সায়ানোকোবলামিন। এটা যখন পরীক্ষায় আসে সায়ানোকোবলামিন, তখন আরেকটা পরীক্ষার প্রশ্ন আসে ভিটামিন B9 এর আরেকটা নাম কি? ভিটামিন B9 এর আরেকটা নাম কি? ফোলিক অ্যাসিড। ভিটামিন B9 এর আরেকটা নাম কি? ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ফোলিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, তাহলে এটা মনে রাখবা যে এটা কি? ফোলিক অ্যাসিড। B9 হচ্ছে কি? ফোলিক অ্যাসিড। এরকম বি কমপ্লেক্সের মধ্যে B1, B2, B3, B5, B6 বারবার পরীক্ষায় প্রশ্ন করা হয়। ভিটামিন থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন করা হয়। ওকে, এরপর দেখো নিচের কোন BMI, অর্থাৎ BMI বডি মাস ইনডেক্স, তোমরা পড়ছো স্কুলের মধ্যে যে, ওকে ক্লাস করো, একটু মন দিয়ে ক্লাস করো, ঠিক আছে? দেখো যে নিচে কোন
কোন বিএম অর্থাৎ বডি মাস ইনডেক্সটা অতিরিক্ত ওজন নির্দেশ করে, অর্থাৎ এখানে প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অপশনই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি আছে যে কোনটি অতিরিক্ত ওজন নির্দেশ করে, তোমাকে জানতে হবে স্বাভাবিকটা কত, স্বাভাবিকটা কত, স্বাভাবিকটা যদি জানো স্বাভাবিকটা কত 18.5 থেকে 24.99 এবং এর এককটা জানতে হবে কিন্তু কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, কি এইভাবে কিন্তু লেখা যায়, কেজি পার মিটার স্কয়ার, কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? এটা কি উত্তর হবে যে অতিরিক্ত ওজন নির্দেশ করে কোনটি, অতিরিক্ত ওজন নির্দেশ করে কোনটি, অতিরিক্ত ওজন নির্দেশ করে কোনটি, স্বাভাবিকের পরেরটাই হচ্ছে অতিরিক্ত ওজন নির্দেশ করে। তাহলে কত হবে দেখো 25 থেকে 29.99 কোনটা আছে 25 থেকে 29.99 এই যে অপশন হবে বি, উত্তর হবে কি বি। এই উত্তর ডি হবে না কোনোভাবেই। ডি যেটা আছে 35 থেকে 39 এটা দেখো এটা কত হবে, তাহলে দেখো 30 থেকে কত 34.9 এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কত 35 থেকে 39, 35 থেকে 39.9 40 প্লাস যখন হয়ে যায় তখন এটা তৃতীয় স্তর এবং 50 প্লাস হইলে তখন তাদেরকে বলে মরবিড স্থূলতা। কি বলে? মরবিড স্থূলতা। ঠিক আছে, এটা পরীক্ষা বেশ কয়েকবার আসছে। এই মরবিডের বাংলা কি? ব্যাধিগ্রস্ত, ঝুঁকিপূর্ণ, একবারে কি বলা যায় যেটা নেওয়া যাবে এটা হবে স্থূলতা। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে একটু কমেন্ট উত্তর জানাবা, তোমরা একটু কমেন্টে উত্তর জানাবা প্লিজ, উত্তর জানাবা। ঠিক আছে, তাহলে অতিরিক্ত ওজন কোনটা নির্দেশ করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ওকে, এরপর দেখো রক্ত জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল, কি তরল? হলুদ তরল বেরিয়ে আসে তাকে কি বলে? একদম টানা অবস্থা রাখবা। রক্ত জমাট বাঁধার পরে যে হালকা হলুদ বা হলুদাভ তরল পাওয়া যায় তাকে বলে কি? সিরাম। তাকে কি বলে? সিরাম বলে। মনে রাখবা রক্ততন্ত্রের স্বাভাবিক সময়কাল পরীক্ষা আসতে পারে। রক্ততন্ত্রের স্বাভাবিক সময়কাল, রক্ততন্ত্রের স্বাভাবিক সময়কাল, তাই না? এটা পরীক্ষা আসতে পারে। রক্ততন্ত্রের স্বাভাবিক সময়কাল কত? 4 থেকে 5 মিনিট। এটা পড়বা। এবং দেখো যে তাহলে রক্ততন্ত্র যদি স্বাভাবিক সময়কাল এটা হয়, রক্তক্ষরণকাল কত? রক্তক্ষরণকাল কত সময় ধরে রক্ত পড়ে? এই 4 মিনিট পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4 মিনিট। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ আজকে পড়াইলাম, আজকে তোমরা যারা আমার অফলাইনে ক্লাস করছো তাদেরই পড়াইছি। ওকে, এই যে আব্দুল হাকিম মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়েলকাম জানাচ্ছি তোমাকে। আব্দুল হাকিম বলছে সিরাম, সি নাম্বার সে উত্তর করেছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ডিটেইলস পড়বা, ডিটেইলস পড়বা, ডিটেইলস পড়ে ফেলবা, এটা ডিটেইলস পড়ে ফেলবা। ঠিক আছে, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন কিন্তু এটা ডিটেইলস পড়ে ফেলবা। ওকে, পরবর্তী কোশ্চেনটা একটু দেখো যে মানবদেহে অ্যাট্রিয়াম সিস্টোলের সময়কাল কত? এটা খুব গুরুত্ব দিয়ে আমি তোমাদেরকে পড়াই। দেখো এই সিস্টোল ডায়াস্টোলের সময়কাল অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকলে এটা বিভিন্ন সময় আমরা দেখি প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতেছে। এটা খুব সহজেই মনে রাখতে পারবা। অ্যাট্রিয়াম এভাবে লিখবা, অ্যাট্রিয়াম, তাই না? অ্যাট্রিয়াম। ঠিক আছে, আর নিচে লিখবা ভেন্ট্রিকল। এটা তোমরা বইয়ের মধ্যে এইভাবে লিখে রাখবা, তাহলে আর কখনো এই সময়কাল ভুল যাবে না। তাই অ্যাট্রিয়াম লিখলাম, ঠিক আছে, ভেন্ট্রিকল লিখলাম। ওকে, এখানে লিখি সিস্টোল, এখানে কি সিস্টোল লিখলাম, আর এখানে লিখলাম কি ডায়াস্টোল। ঠিক আছে, মনে রাখবা সিস্টোলের সময়কাল সবসময় কম থাকে এবং আমরা জানি হৃদচক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। মনে রাখবা অ্যাট্রিয়াম সিস্টোলের সময়কাল সবচেয়ে কম এবং সেটা কত? 0.1 সেকেন্ড। কত? 0.1 সেকেন্ড। তাহলে দেখো 0.8 সেকেন্ড যদি হৃৎপিণ্ডের ক্রিয়াকাল হয়, তাহলে অ্যাট্রিয়াম সিস্টোলের সময়কাল যদি 0.1 হয়, বাদ থেকে কত? 0.7 সেকেন্ড। এটাই হচ্ছে ডায়াস্টোলের সময়কাল। এটা কত? এই যে তোমরা আমাকে উত্তর করে ফেলছো, অ্যাট্রিয়াম সিস্টোলের সময়কাল 0.1 সেকেন্ড। কে উত্তর করছে? শাহরাজ অনেকগুলা একসাথে উত্তর করতে শাহরাজ। ঠিক আছে, ওকে 0.1 সেকেন্ড দেখেছি আমি। ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় কত? 0.3 সেকেন্ড এবং ডায়াস্টোলের সময় কত? 0.5 সেকেন্ড। কত? 0.5 সেকেন্ড। ঠিক আছে, 0.5 সেকেন্ড। ওকে, তারপরে দেখো, তারপরে পরবর্তী কোশ্চেনটা একটু দেখো। পরবর্তী কোশ্চেন যে
কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিয়ার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? এই হার্ট ফেলিয়ার সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোনটি? তোমরা কি আমাকে ঠিকঠাক দেখতে বা শুনতে পাচ্ছ একটু জানাবা। তোমরা কোশ্চেনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। কোশ্চেনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। ঠিক আছে, এর আর্থকুয়েক না, এটা আমরা একটু জুম করলাম আর কি। ঠিক আছে, এটা আমরা একটু জুম করে তোমাদের দেখতে যেন সুবিধা হয়, কোশ্চেনগুলো দেখতে যেন সুবিধা হয়, এই চেষ্টাটা একটু করলাম আর কি। তাহলে দেখো যে কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিয়ার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? নিশ্চিতকরণ পরীক্ষা। তার মানে হার্টের যে ডিজিজ গুলো আছে, এই হার্টের ডিজিজ গুলো হলে তুমি কোন সময় কোন পরীক্ষা করবা? তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তো আগে তোমার এক্সরে করবে, এক্সরে করে দেখবে হার্টের পজিশন ঠিক আছে কিনা। এক্সরে করার পরে কি করবে? ইসিজি করবে, ইসিজি করে দেখবে যে প্রাথমিকভাবে তোমার হার্ট কাজ করতেছে কিনা। ঠিক আছে, এই টাইপের পরীক্ষাগুলো করা হবে। তারপরে এই যে জটিল যে ব্যাপারগুলো, যেমন হার্ট ফেলিওর, মনে রাখবা হার্ট ফেলিওর নিশ্চিতকরণ পরীক্ষার নাম হচ্ছে বিএনপি টেস্ট। কি টেস্ট? বিএনপি, ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। কি টেস্ট? ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এই যে করোনারি এনজিওগ্রাম আছে, এনজিওগ্রাম কখন এনজিওপ্লাস্টি করতে গেলে করতে হয়, তাই না? তারপর কাছে ইটিটি, এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, অর্থাৎ এক্সারসাইজের মাধ্যমে তুমি ইটি নিশ্চিত করতে পারো। তাহলে এক্সারসাইজ করলে কি হয়? কর্মক্ষমতা বা কার্যক্ষমতা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। ঠিক আছে, বিএনপি তোমরা বেশ ভালোভাবে ট্রাই করতেছো। ওকে ওকে ঠিক আছে। এই তোমরা দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো। ঠিক আছে, দ্রুত আনসার করো। ইসিজি, ইকোকার্ডিওগ্রাম বা ইলেক্ট্রোকার্ডিয়াম সম্পর্কে তোমরা জানো। হার্টের কিছু হইলে ভাবো যে ইসিজি করতে হবে, তাই না? তবে সব সময় কিন্তু ইসিজি না, এই পরীক্ষাগুলো করতে হবে। এখন দেখো হার্ট ফেলিয়ার হইলে তাহলে কি বিএনপি টেস্ট করবা। কি টেস্ট? বিএনপি টেস্ট। এখন হার্ট অ্যাটাক হইলে কি টেস্ট করবা? হার্ট অ্যাটাক হইলে কি টেস্ট করবা? হার্ট অ্যাটাক হইলে কি টেস্ট করবা? এটা কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে হার্ট অ্যাটাক হইলে কি টেস্ট করতে হয় এটা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, হার্ট অ্যাটাক হইলে কি টেস্ট করতে হয় তোমরা যারা আমাকে দেখছো তোমরা একটু জানিয়ে দাও কি টেস্ট করা লাগে। তোমরা কমেন্ট করো, আমি পড়ে নিব। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো যে করোনারি হৃদরোগের অপর নাম কি? এটা কিন্তু মেডিকেল কোশ্চেন, এটা মেডিকেল কোশ্চেন, এটা বেশ কয়েকবার মেডিকেল পরীক্ষা আসছে, এখানে সালগুলো জাস্ট উল্লেখ করা নাই। তাহলে এইগুলো তোমাদের গুচ্ছের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের গুচ্ছের জন্য এই করোনারি হৃদরোগের আরেকটা নাম কি? এটা খুব গুরুত্বপূর্ণ। এবং করোনারি হৃদরোগ অর্থাৎ হৃদপিণ্ডের রোগ, যে হৃদপিণ্ডের রোগগুলো তোমরা একটু পড়বা এবং কোন রোগের কি লক্ষণ এটা একটু পড়ে নিবা। ঠিক আছে, যেমন ধরো তুমি পড়তেছো যে কনজেনিটাল, তোমার হচ্ছে কনজেনিটাল হৃদরোগ, যে তুমি একবারে জন্মের সময় যে তোমার যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা হৃদরোগ আছে, জন্মের সময় তোমরা শুনে থাকবে যে জন্ম থেকে ওর হার্টে ব্লক পাওয়া গেছে বা জন্মের সময় ওর হার্টে ফুটা পাওয়া গেছে, ছিদ্র পাওয়া গেছে, এই টাইপের কথাবার্তাগুলো তোমরা শুনে থাকবা। ওকে ভেরি গুড। সারাজ উত্তর করেছে যে সারাজ এই প্রশ্নের উত্তর পেরেছে যে হার্ট অ্যাটাকে কোন টেস্ট করতে হয়? ট্রোপোনিন আই বা 1 টেস্ট করতে হয়। ট্রোপোনিন কি? ট্রোপোনিন 1, এই 1টা লিখতে হবে কিন্তু। ঠিক আছে, এই করোনারি হৃদরোগের আরেকটা নাম কি? ইসকেমিয়া। করোনারি হৃদরোগের আরেকটা নাম কি? ইসকেমিয়া। বা করোনারি হৃদরোগ বা ইসকেমিয়া হচ্ছে বিশ্বের 1 নাম্বার ঘাতক ব্যাধি। কি? বিশ্বের 1 নাম্বার ঘাতক ব্যাধি। বিশ্বের 1 নাম্বার ঘাতক ব্যাধি। ঠিক আছে, বিশ্বের 1 নাম্বার কি? ঘাতক ব্যাধি। ওকে, এটা যেন মনে থাকে। এই তুমি যে সিকেএমবি এগুলো কি লিখতেছো, এগুলো তো অপশনই নাই, ঠিক আছে, এগুলো অপশনই নাই। এইগুলো অপ্রাসঙ্গিক কমেন্ট করো না তোমরা। ঠিক আছে, ওকে। এবার দেখো ট্রাকিয়াতে কোন তরুণাস্থি পাওয়া যায়? তাহলে কোন তরুণাস্থি পাওয়া যায় এবং সংখ্যায় কতটি? তোমরা জানো যে সি আকৃতির তরুণাস্থি পাওয়া যায়। কি আকৃতির? সি আকৃতির বা অর্ধবলয় আকৃতির। সি আকৃতির বা অর্ধবলয় আকৃতির তরুণাস্থি কিন্তু পাওয়া যায়। কতটি পাওয়া যায়? কতটি? এটা খুব সহজ প্রশ্ন, 16 থেকে 20টি। খুবই সহজ প্রশ্ন, এটা সবাই পারবা, সবাই যারা ইন্টারমিডিয়েটে উঠছো সবাই পারবা। ঠিক আছে, এটা খুব সহজ একটা প্রশ্ন যে ট্রাকিয়াতে তরুণাস্থির সংখ্যা কত। অর্থাৎ ট্রাকিয়াটা আমি তোমাদেরকে আঁকিয়ে দেখিয়েছি যে এই ট্রাকিয়া একটু আগে আমরা পড়ছিলাম কিসের ট্রাকিয়া? বাষ্পরিকের ট্রাকিয়া, কোনো চুপসে যায় না, এটা পড়ছিলাম। তাই তোমরা ফুসফুসের ওজনটা পড়বা, এটা পরীক্ষা কিন্তু আসে যে ডান ফুসফুসটা বড় হয় এবং ডান ফুসফুসের ওজন কত? 625 গ্রাম, আর বাম ফুসফুসের ওজন হচ্ছে 565 গ্রাম। কত? 565 গ্রাম। ঠিক আছে,
খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তাহলে এই কথাগুলো যখন একটা প্রশ্ন তুমি পড়বা, এই প্রশ্নের প্রাসঙ্গিক যে তথ্যগুলো থাকে এগুলো পড়ে নিবা। যখন প্রশ্নকর্তা প্রশ্ন করে একটা প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার কিন্তু সেই প্রশ্ন উনি করেন, ঠিক আছে? তাহলে প্রশ্নকর্তা কি প্রশ্ন করে এইটা আমাদেরকে আসলে বুঝতে হবে। এবং সামনে সবচেয়ে বেশি আসনের পরীক্ষা, তুমি যদি মোটামুটি 60% মার্ক অ্যাচিভ করতে পারো, তুমি খুব হাইলি সেফ জোনে থাকবা। অর্থাৎ তুমি প্রায় 10,000 আসনের বিপরীতে তুমি পরীক্ষা দিবা। এবং এখানে কি যত প্রশ্ন যতই সহজ হোক, যতই বেশি সহজ করুক, তারপরেও তুমি 60% তুমি যদি মার্ক অ্যাচিভ করতে পারো, তোমার চান্স কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। তোমার চান্স কি মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, পরবর্তী কোশ্চেনটা একটু দেখি আমরা। পরবর্তী কোশ্চেন দেখো, মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা কত ভাগ কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়? আমরা যখন কার্বন ডাই অক্সাইড পরিবহন করছি তখন করছি তিন ভাবে হয়। কয় ভাবে? তিন ভাবে। বাইকার্বনেট যৌগ রূপে। কি যৌগে? বাইকার্বনেট যৌগ রূপে। তাহলে দেখো, একবার যেহেতু পরীক্ষায় আসছে কার্বামিনো যৌগ রূপে কত পার্সেন্ট থাকে, তাইলে পরীক্ষায় ভৌত দ্রবণ রূপে আসতে পারে, পরীক্ষায় আসতে পারে বাইকার্বনেট যৌগ রূপে। একটু অপেক্ষা করো তাহলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করো জাস্ট। ওকে, তাহলে দেখো, তাহলে কি বললাম যে এই যে কার্বামিনো যৌগ রূপে এটা পরীক্ষায় যেহেতু আসছে, এই বাকি দুইটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন অনেক বেশি প্রশ্ন করে, তো সব টপিকই তারা টাচ করার ট্রাই করে, ঠিক আছে? তাহলে এতে 5% আর তাহলে এইখানে কত কার্বামিনো যৌগ রূপে কত? 27%। কত পার্সেন্ট? 27%। আর বাইকার্বনেট যৌগ রূপে হচ্ছে 65%। কত পার্সেন্ট? 65%, ঠিক আছে? এটা তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা, এটা যেন কোনোভাবেই তোমাদের মিস না হয়, ঠিক আছে? এই নেট প্রবলেম ঠিক হয়ে যাওয়ার কথা, এখন কি ঠিক হয়েছে? নেট প্রবলেম ঠিক হয়েছে কিনা একটু বলবা। নেট প্রবলেম ঠিক হয়েছে কিনা? যদি ঠিক থাকে তোমরা জাস্ট লেখো ওকে, ঠিক আছে? এখন কি নেট প্রবলেম ওকে আছে কিনা জাস্ট লেখো ওকে অর নট, দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক। ওকে, একটু জানাও। পরবর্তী প্রশ্ন দেখো, মেডিকেল 16-17 সালের প্রশ্ন, যে শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায়, বা শ্বাস কেন্দ্র কোথায় অবস্থিত? কি শ্বাস কেন্দ্র অর্থাৎ রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত? ওকে, তোমরা আমি দেখছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো যে শ্বাস কেন্দ্র কোথায় অবস্থিত তোমাদের মনে রাখতে হবে যে শ্বাস কেন্দ্র, এই যে শ্বাস কেন্দ্র অরিজিনালি যদি তুমি ভালোভাবে পড়ো, দেখবা লেখা আছে এই প্রশ্বাস নিঃশ্বাসের যে ছন্দ, এটা নিয়ন্ত্রণ করে কে? মেডুলা। কে নিয়ন্ত্রণ করে? মেডুলা। অর্থাৎ এই মেডুলাতেই কেন্দ্রটা অবস্থিত। তবে এখানে যেহেতু মেডুলা নাই, তাহলে প্রাসঙ্গিক উত্তর হইতে পারে কি? পন্স। কারণ এই পন্স কি? স্বাভাবিক শ্বসন ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। পন্স কি করে? স্বাভাবিক শ্বসন ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। পন্স কি করে? স্বাভাবিক শ্বসন ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। এই মধ্য মস্তিষ্ক লেখা যাবে না, মধ্য মস্তিষ্ক কোনোভাবেই দেওয়া যাবে না, মধ্য মস্তিষ্ক ভুলেও হবে না, সরলরজ্জু ভুলেও হবে না, সেরিবেলাম ভুলেও হবে না, ঠিক আছে? সেরিবেলাম কি? পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, ঠিক আছে? মধ্য মস্তিষ্ক কোনোভাবেই হবে না। পশ্চাৎ মস্তিষ্কের মেডুলাই আসলে শাসন কেন্দ্র বা শ্বাস কেন্দ্র, এবং যেহেতু মেডুলা নাই সেহেতু প্রাসঙ্গিক উত্তর কি হবে? পন্স হবে। ওকে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, চোখের উপরে অবস্থিত সাইনাসকে কি বলে? এটা তুমি যদি খুব সুন্দরভাবে একটা মানুষের চিত্র আঁকাও, এরকম একটা মানুষ যদি তুমি জাস্ট শেপটা আঁকাও, এদিকে নাক আছে এবং এইখানে মুখ আছে, তাই তো? এটা আমরা চোয়াল, তার মানে এটা হচ্ছে কান, এবং এটা তার হচ্ছে কি? এটা হচ্ছে তার চুল, তাই তো? সে হচ্ছে এইভাবে তার চুল আছে। একটা মানুষকে এইভাবে দেখা যাচ্ছে, দেখো, তাহলে তার চোখের উপরে, তার এই যে তার চোখ, তাহলে চোখের উপরে যে সাইনাস আছে এই জায়গাটুকু চোখের উপরে যে সাইনাস আছে, তার মানে আমরা জানি এখানে আমাদের করটিকার কোন অস্থি থাকে? করটিকার ফ্রন্টাল অস্থি থাকে। তার মানে এই জায়গাতে কি? এই যে ফ্রন্টাল সাইনাস থাকে। খুব সহজে বোঝা যায় কি? হ্যাঁ, এটা কি? যে তোমার হচ্ছে এটা কি? ফ্রন্টাল সাইনাস থাকে। এখানে কি থাকে? ফ্রন্টাল সাইনাস থাকে, বুঝছো? তাহলে ফ্রন্টাল সাইনাস চোখের উপরে থাকে, এটা পড়তে হবে, ঠিক আছে? এই যে শাহরাজ উত্তর করছে ফ্রন্টাল সাইনাস, ভেরি ইম্পর্টেন্ট। এটা কি? ভেরি ইম্পর্টেন্ট, ফ্রন্টাল সাইনাস থাকে। এবং এই যে দুই পাশে, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এই ম্যাক্সিলারি সাইনাস বেশ পরীক্ষা আসে, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে স্ফেনাল এবং এথময়েডাল সাইনাস আছে, এই দুইটা একটু পড়ে দিবা, ঠিক আছে? কোথায় কিভাবে ব্যথা হয়, কোন সাইনাসের কারণে কোন অর্গানে ব্যথা হয়, এটা একটু মনে রাখবা। ওকে, এবার দেখো
স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ কিসের উপস্থিতিতে হয়? স্বাভাবিক মূত্রের জন্য স্বাভাবিক মূত্র এই হালকা হলুদ না লিখে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এইভাবে খড় বর্ণের, আসতে পারে কি খড় বর্ণের, অর্থাৎ মূত্রের বর্ণ খড় বর্ণের হয় কোনটির কারণে? মূত্রের বর্ণ খড় বর্ণ বা হালকা হলুদ। যদি শুধু হলুদ থাকতো তাহলে উত্তর হতো বিলিরুবিন। কি উত্তর হতো? বিলিরুবিন। এই যে আছে বিলিরুবিন সি তে। বাট আছে হালকা হলুদ বা খড় বর্ণের, এটা কিসের কারণে হয়? ইউরোক্রোমের কারণে। কিসের কারণে হয়? ইউরোক্রোমের কারণে হয়। ঠিক আছে? ওকে ওকে। এই তাহলে তোমরা আরেকবার একটু মেনশন দিয়ে দাও বন্ধুদের, যেন তারা পুনরায় আমাদের ক্লাসে জয়েন হইতে পারে। বেশ কয়েকজন তো তোমরা ছিলা, তো ওদেরকে আরেকটু মেনশন দিয়ে দাও যেন ক্লাসে জয়েন করতে পারে। ঠিক আছে? ওকে। পরবর্তী প্রশ্ন দেখো যে ডেল্টয়েড রিজের অবস্থান কোথায়? ডেল্টয়েড রিজ, এবং এটা খুব কমন একটা প্রশ্ন, এবং এই ডেল্টয়েড রিজ হচ্ছে খসখসে টাইপের থাকে এবং এখানে মাংসপেশি সংযোজন হয় বা মাংসপেশি যুক্ত হয়, এবং এইটাকে বলি ঊর্ধ্ববাহুর যে প্রথম অস্থি আছে। এই ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কি? ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কি বলো তো? এই বলো, ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কি? হিউমেরাস। এই হিউমেরাসে পেশি সংযোজনের জন্য একটা বড় জায়গা থাকে, সেই বড় জায়গার নাম হচ্ছে ডেল্টয়েড রিজ। ঠিক আছে? এবং এখানে অ্যানাটমিক গ্রিবা এবং সার্জিক্যাল গ্রিবা দেখা যায়। এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখবা। অস্থির পজিশন কোথায়, কোন জায়গায় থাকে, কোনটা বড় কোনটা ছোট। তো সবচেয়ে ছোট অস্থির নাম কি? স্টেপিস। কি? স্টেপিস। সবচেয়ে বড় অস্থির নাম কি? সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। ঠিক আছে? এই তথ্যগুলো প্রাসঙ্গিক তথ্যগুলো তোমরা একটু বলবা, এবং এটা কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে, তাইলে বিগত সালের প্রশ্নগুলো তোমরা যখন পড়বা, গুচ্ছ এবং এইচএসটি এর জন্য যখন তোমরা পড়বা, হাজিদানিশা যখন পড়বা, তখন একটা প্রশ্ন থেকে আর কি কি প্রাসঙ্গিক প্রশ্ন হইতে পারে এই তথ্যটা তোমরা একটু যাচাই করে নিবা। এবং প্রশ্ন সলভ বলতে আসলে তার ডিটেইলস অপশন বুঝে পড়াকে বোঝায়। ঠিক আছে? তোমাদের জন্য শুভকামনা থাকলো যে 10-12 দিন সময় আছে, এই 10-12 দিন সময়কে যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই গুচ্ছে একটি আসন নিশ্চিত করা সম্ভব। তোমাদের জন্য দোয়া থাকবে এবং তোমাদের জন্য সাপোর্ট থাকবে। অবশ্যই এই কয়টা দিন একটু সুন্দরভাবে কাজে লাগাও। দেখা হবে আরো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।